আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়কর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা আমাদের আয়কর রিটার্ন পূরণ এবং কর পরিগণনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হচ্ছে যে চূড়ান্ত কর দায়। আমাদের আয়কর আইনে বা আয়কর আইনের বিধান অনুযায়ী এমন কতগুলো খাত রয়েছে যে খাত হতে আয় উদ্ভূত হওয়ার সময় যে উৎসে কর কর্তন করা হয় সেই উৎসে কর কর্তনই হবে চূড়ান্ত কর দায়। চূড়ান্ত কর দায় বলতে বোঝানো হচ্ছে যে কর দায়ের পরিমাণ এই কর্তৃত করের থেকে বেশিও হবে না এবং কর্তৃত করের থেকে কমও হবে না। তো সেই যে যে খাতগুলার চূড়ান্ত কর দায় হবে সেই খাতের উল্লেখ আছে আয়কর আইনের ১৬৩ ধারার উপধারা ১১-তে। তো এখানে হচ্ছে যে সবচেয়ে যে ব্যবহৃত যে খাতগুলা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা। এই সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফার ক্ষেত্রে ১০৫ ধারা অনুসারে উৎসে কর কর্তন করা হয় এবং সম্পত্তির অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয়, সম্পত্তির অধিগ্রহণ হতে যার সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে তাকে যখন ক্ষতিপূরণ প্রদান করা হয়, ক্ষতিপূরণ প্রদানের সময় ধারা ১১১ অনুসারে উৎসে কর কর্তন করা হয়। রপ্তানির বিপরীতে ভর্তুকি, সে ভর্তুকি রপ্তানি কারককে প্রদানের সময় ১১২ ধারা অনুসারে উৎসে কর কর্তন করা হয়। সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়, সে মূলধনী আয়ের উপর যে কর কর্তন করা হয় সেটা ধারা ১২৫ অনুসারে। এখানে ধারা ১২৫ অনুসারে কর কর্তন করা হয় দলিল মূল্যের উপর। এখন এখানে সুবিধাগুলা কোন করদাতা শ্রেণী পাবেন? সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা এবং সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয়, সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়, অর্থাৎ ২, ৩, ৫। এই ক্ষেত্রে সুবিধা চূড়ান্ত করের সুবিধা পাবে স্বাভাবিক ব্যক্তি, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা ব্যতীত অন্যান্য কোনো করদাতা শ্রেণীর অন্যান্য শ্রেণীর করদাতা এই চূড়ান্ত করের সুবিধা পাবেন। তবে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি এর যে চূড়ান্ত করের সুবিধা সেটা সকল ধরনের করদাতা শ্রেণী চূড়ান্ত করের সুবিধা পাবেন। এটা গেল আইনের দিক। এখন আমরা আয়কর রিটার্নে, অনলাইনে আয়কর রিটার্নে কোথায় এই আয়ের খাতগুলা প্রদর্শন করব এবং তার কর পরিগণনা কেমন হবে সেই বিষয়টা দেখব। উদাহরণস্বরূপ আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে আসলাম, যেখানে সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা বা সুদ সেটা আমরা প্রদর্শন করব। যেমন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স আমরা দিলাম। সেখানে আমরা যে সঞ্চয়পত্রটা কিনবো সেই সঞ্চয়পত্রের মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এই এই সেলের মধ্যে দিব। তারপর হচ্ছে যে সঞ্চয়পত্রটা যে করদাতা কিনেছেন তার নামে যখন ইস্যু করা হয়েছে সেই ইস্যু করার যে তারিখ সেই তারিখটা আমরা এখানে দিব। এরপরে কত টাকার সঞ্চয়পত্র, অর্থাৎ সঞ্চয়পত্রের মূল্য কত সেই মূল্যটা আমরা এই সেলের মধ্যে দিব। এরপরে আয় বর্ষের মধ্যে, অর্থাৎ যে আয় বর্ষের জন্য আমি রিটার্ন দাখিল করতেছি সেই আয় বর্ষের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত যে সুদ এই রেজিস্ট্রেশন নাম্বারধারী সঞ্চয়পত্রের বিপরীতে উদ্ভূত হয়েছে বা অর্জিত হয়েছে তার পরিমাণ আমরা এখানে দেব এবং অর্জিত সুদের বিপরীতে যে টিডিএস কর্তন করা হয়েছে সেই টিডিএসটা আমরা এখানে ইনপুট দেব। ইনপুট দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব এবং একাধিক সঞ্চয়পত্র থাকলে আমরা অ্যাডে ক্লিক করে এই প্রথমটার মতো করে সবগুলা এখানে ইনপুট দিব। এটা গেল সঞ্চয়পত্রের দিক। তারপরে হচ্ছে যে আমরা যাব জমি বিক্রয় হতে মূলধনী আয়ের ক্ষেত্রে। জমি বিক্রয় হতে মূলধনী আয়ের যে আমরা এখানে অপশনগুলো থেকে ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড অনলি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টিটা কোন জায়গায় অবস্থিত, কোন মৌজায় অবস্থিত
এবং তার যে তফসিল বা চতুর্দিকের অবস্থান সেগুলো আমরা এই ঘরের মধ্যে উল্লেখ করব। তারপরে হচ্ছে আমরা এখানে যেই ল্যান্ডটা ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফার্ড ল্যান্ডের পরিমাণ কত সেই পরিমাণটা আমরা এখানে দিব, এবং পরিমাণের এখানে আমরা যদি ইউনিট একর সিলেক্ট করি তাহলে একর অনুসারে দিব, আমরা যদি ডেসিমাল সিলেক্ট করি তাহলে ডেসিমাল শতাংশ অনুসারে দিব। এরপরে যে সম্পত্তিটা করদাতা ট্রান্সফার করলেন সেই ট্রান্সফারকৃত সম্পত্তিটা যখন করদাতা অর্জন করেন, করদাতা ক্রয় সূত্রে মালিক হতে পারে, উত্তরাধিকার সূত্রে মালিক হতে পারে, যেই তারিখে করদাতা মালিক হয়েছেন সেই তারিখটা করদাতা এই সেলের মধ্যে দিবেন। তারপর করদাতা সম্পত্তিটা যার কাছে ট্রান্সফার করলেন অর্থাৎ ক্রেতা, ক্রেতার টিআই এর নাম্বারটা এই সেলের মধ্যে দিবেন। তারপর হচ্ছে এই যে সম্পত্তি হস্তান্তরের যে দলিল হলো সে দলিলের দলিল নাম্বারটা এই সেলের মধ্যে দিবেন। তারপর হচ্ছে এরপরে যে দলিলটি হস্তান্তর দলিলটি যেই তারিখে সম্পাদন হলো সেই তারিখটি এই সেলের মধ্যে দিবেন। যে সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে এই দলিলটি সম্পাদিত হয়েছে সেই সাব রেজিস্ট্রারের নাম, সাব রেজিস্ট্রি অফিসের নাম এখানে দিবেন। এরপরে দলিল মূল্য, হস্তান্তর দলিলের যে মূল্য দলিলের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই দলিল মূল্য এই ঘরের মধ্যে উল্লেখ করবেন। এরপরে যদি করদাতা যে সম্পত্তি হস্তান্তর করেছেন তিনি হয়তো জমিটা বিক্রি করেছেন দলিল মূল্যের চাইতেও আরো বেশি টাকায়, তাহলে সেক্ষেত্রে তিনি হচ্ছে অ্যাক্সেস অ্যামাউন্ট রিসিভড ওভার ডিড ভ্যালু এখানে দিবেন। অর্থাৎ দলিল মূল্যে যে টাকাটা প্রদর্শন করেছেন প্রকৃতপক্ষে তিনি জমিটি হস্তান্তর করেছেন, হস্তান্তর করে আরো বেশি মূল্য পেয়েছেন, তাহলে অতিরিক্ত যে টাকাটা তিনি পেয়েছেন সেটা এই ঘরে দিবেন। সেক্ষেত্রে ব্যাংকের নাম আসবে, ব্যাংকের ব্রাঞ্চ আসবে, অ্যাকাউন্ট নাম্বার এগুলা দিতে হবে। এরপর কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন মানে আমরা যে জমিটা হস্তান্তর করলাম সে হস্তান্তরকৃত সম্পত্তিটি আমার ক্রয় সূত্রে যদি মালিক হয় আমি কত টাকা দিয়ে আসলে মালিক হয়েছিলাম, অর্থাৎ আমি যখন সম্পত্তিটা ক্রয় করেছিলাম ওই ক্রয়ের দলিলে আমার ক্রয়ের দলিলে সেটার মূল্য কতটুকু ছিল। আর যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয় তাহলে সেক্ষেত্রে আমি আয়কর রিটার্ন ফাইলে উত্তরাধিকার মালিক হওয়ার পরে সম্পত্তিটির মূল্য কত দেখিয়েছিলাম সেটা এই সেলের মধ্যে আমি পূরণ করব। তারপর হচ্ছে সম্পত্তিটা যখন করদাতা হস্তান্তর করলেন বা আমি যদি করদাতা হই সেক্ষেত্রে আমি যখন হস্তান্তর করলাম সে হস্তান্তরের সময় যে উৎসেকর বিধিমালা অনুসারে যে উৎসেকরটা কর্তন করা হয়েছে সেই উৎসেকরের পরিমাণটা আমরা এই ঘরের মধ্যে দিব। তাহলে দিলে আমাদের কাজ শেষ। আমরা তারপর সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দুইটা বিষয় দেখালাম। যদি আমরা ইকুইজিশন ল্যান্ড সম্পত্তি হস্তান্তর অধিগ্রহণের বিষয় হয় তাহলে আমরা সেটা এখানে পাবো। সেটা সেটা হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার নট লিস্টেড, ট্রান্সফার অফ শেয়ার, কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি অ্যাকুইজিশন। তাহলে সম্পত্তি অধিগ্রহণ বিষয় হলে আমরা এটা এই আইটেমটা সিলেক্ট করব, সেটা কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি অ্যাকুইজিশন। প্রপার্টি অ্যাকুইজিশন দেওয়ার পরে আমরা একইভাবে ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি, ডেট অফ পারচেজ, আমরা কোন তারিখে সম্পত্তিটা, ডেট অফ পারচেজ, পারচেজ কস্ট, টোটাল এরিয়া, তারপর হচ্ছে অ্যাকুইজিশন অথরিটি, কারা অ্যাকুইজিশন করতেছে, কোন অথরিটি, তারপরে অ্যাকুইজিশন অর্ডার নাম্বার, যে অ্যাকুইজিশন যে অ্যাকুইজিশন করার পরে যে অর্ডারটা হবে অ্যাকুইজিশন অর্ডার নাম্বার, অর্ডার ডেট, আমি অ্যাকুইজিশনের বিভিন্ন কত ক্ষতিপূরণ পেলাম সেই ক্ষতিপূরণ অ্যামাউন্টটা এখানে দিব। তারপর টিডিএসটা আমার প্রাপ্ত ক্ষতিপূরণ অঙ্ক থেকে যে উৎসেকরটা কর্তন করা হবে সেই এই করে দেওয়া হবে। দেওয়ার পরে আমরা এখন দেখলাম আসলে আমরা দুইটা আইটেমের ক্ষেত্রে দেখলাম, এটা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা হতে কিভাবে আমরা সেটা ইনপুট দিব, আর একটা আমরা দেখলাম সম্পত্তি হস্তান্তর হতে যে মূলধনী আয়ের ক্ষেত্রে। তো আমরা এখন দেখলাম যে আয় এবং তার টিডিএস তার বিষয়গুলো ইনপুট দেয়। আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, এটা অটোমেটিক্যালি আয়কর ই রিটার্ন পোর্টালে হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এটা আমরা দেখিয়েছি সঞ্চয়পত্রের ক্ষেত্রে।
এবং আমরা ক্যাপিটাল জমি হস্তান্তরের সময় আমাদের 50 লাখ টাকা দেখিয়েছিলাম দলিল মূল্য অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের, আর জমিটার এক কস্ট অফ অ্যাকুইজিশন আমরা দেখিয়েছিলাম 30 লাখ, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে আমাদের 20 লাখ। টোটাল আমার আয় দাঁড়ায় 25 লাখ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে উৎসে কর কর্তন করা হয়েছে, এক্ষেত্রে 50,000 আর এক ক্ষেত্রে 1,25,000 আমরা যেটা ইনপুট দিয়েছিলাম, তাহলে টোটাল আমাদের দ্বারা 1,75,000। অর্থাৎ যে উৎসে করটা কর্তন করা হয়েছে সেই করটাই, নতুন করে কোনো কর দায় যোগ হবে না, বা কর দায় এই 1,75,000 টাকার কম হবে না। ঠিক এখানে 1,75,000 টাকাই প্রদর্শিত হচ্ছে, এবং এই 1,75,000 টাকা আমরা 1,75,000 টাকায় ফাইনালি আসবে, এবং উৎস কর্তনের বিবরণ বা চালান নাম্বার আমরা এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে দিব। তো এইভাবে আমরা পূরণ করলে আমাদের এই বিষয়টা সুন্দরভাবে আমরা পূরণ করতে পারবো। এটাই।